বা এই যে এই নুরুল হক নূরকে যে একটি আসন ছেড়ে দেয়া হতে পারে, সেই আসনটিতে এখন বিএনপির যিনি প্রার্থী হিসেবে দাঁড়াতে চান, তিনি তাকে আক্রমণ করছেন, তিনি ছাড় দেবেন না। এবং এই নিয়ে যে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে মনোনয়ন নিয়ে দৌড়ঝাঁপ বা এই যে মারামারি বা এই যে একটা শঙ্কা, এগুলো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটি অত্যন্ত সেনসিটিভ একটি কোয়েশ্চেন। কারণ মানে রাজনীতিবিদদের জন্য এখন খুবই স্পর্শকাতর একটি জায়গা। কারণ অ্যা বৈঠক তো শেষ হয়ে গেল। বৈঠকটার শেষের ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে নির্বাচন। এবং কবে হবে? খুব সামনেই হবে, শীঘ্রই হবে। ফেব্রুয়ারিতে যদি হয়। দিনক্ষণও অনেকে বলতে চাচ্ছে ১২ তারিখ বা আগে পরে। ১২ তারিখ যদিও আ দিনটা মানে ছুটির দিন না। তারপরেও হয়তো দিনক্ষণও হয়ে যাবে। নির্বাচন কমিশন দিনক্ষণ দিবে। কিন্তু সবার মনের মধ্যে একটা বড় ধরনের এ কাজ করছে। মানে বলে না ধুক, 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 ধুক করে। রাজনীতিবিদদের মধ্যে এটা প্রচন্ডভাবে করছে। বিশেষ করে ছোট, ছোট রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছে, আন্দোলনের সংগ্রামে ছিল, বা যারা রাজনীতিটা আ চিন্তা করে যে পার্লামেন্টে গিয়েও আমরা এই রাজনীতিটা চর্চা করে যাব, কথা বলব। কারণ পার্লামেন্টটা যদি তার গন্তব্য হয়। এর আগে বলে রাখি যে পার্লামেন্টে যাওয়া ছাড়াও রাজনীতি করার কিন্তু সুযোগ হচ্ছে রাজনীতিতে। ধরেন যদি উম অ্যা বিএনপির ৩১ দফাটাকে যদি আমি দেখি তাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। হয়তো সংসদ অধিবেশনে সেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে একটা ভূমিকা বা একটা সিদ্ধান্ত হবে। তারপরে সেখানে তার মানে শুধুমাত্র নিম্ন কক্ষে বা পার্লামেন্টে থাকার বাইরেও উচ্চ কক্ষে থাকার সুযোগ এক ধরনের লোকজনের হবে। তারপরে সেখানে লোকাল গভর্নমেন্টের অনেক জায়গা রয়েছে। এখন সবাই কি এমপি হতে চায়? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যে ব্যক্তিটি রাজনীতি গতকাল করতে আসছে, সেও বলে তার কনস্টিটিউয়েন্সি এইটা। আর যে ব্যক্তিটি দীর্ঘদিন রাজনীতি করে সেও তো বলেই। ফলে এই সবার অস্থিরতার জায়গাটা যে মেম্বার অফ দ্যা পার্লামেন্টে আসতে চাওয়ার এই অস্থিরতার জায়গাটা আমাদের চিহ্নিত করতে হবে। এখন সবচেয়ে বেশি সংকটে রয়েছে বিএনপি এই বিষয়ে। থাকবে। আরো বেশি সংকট আপনি দেখতে পারবেন। বিএনপির সবচেয়ে বড় charismatic লিডারশিপটা দরকার এখনই, যা উম এইগুলোকে সেট করা অনেক বড় কঠিন ব্যাপার। এত সহজ না। কারণ প্রত্যেকটি আসনে দীর্ঘদিন রাজনীতি করা যোগ্য, আদর্শ রাজনীতি করতে পারবে, পার্লামেন্টে কথা বলতে পারবে, পার্লামেন্টারিয়ান হতে পারবে। এ ধরনের সংখ্যা কিন্তু প্রত্যেক আসনে ৩-৪ জন করে আছেই। একটি দলে মানে বিএনপির কথা আমি বলছি। সেখানে আবার বিএনপি ভাবতে হবে, ভাবছেও ইতোমধ্যে যে অ্যাবসোলিউট মেজরিটি তো নেয়া যাবে না। বিএনপি যদি ২৭০-৮০ টা সিট পেয়ে যায় সেটাও তো একটা ভালো দেখা যাবে না। কিন্তু আপনি কাদেরকে ছাড়বেন? আপনি ধরেন বিএনপি এখন সবাই দেখবেন ঘুরে ফিরে বিএনপির সাথে জোট করতে চায়। মানে যেখানে আপনি জোট করবেন কখন? যদি আরেকটা বৃহৎ অপোজিশন থাকতো যে ঠিক আছে একটা বৃহৎ অপোজিশন আছে আমরা জোট করি। তার মানে এখন বিএনপির সাথে যুক্ত হয়ে বা পারলে বিএনপির মার্কা নিয়েই নির্বাচন করে পার হয়ে যাওয়া, এমপিটা হয়ে যাওয়া। মানে এটা যেন তেন ভাবে হোক বিএনপির সাথে সম্পর্ক রেখে এই দৌড়টা যখন বেড়ে যাবে, এখন এই দৌড়ে দেখেন প্রবলেমটা কি হবে? দেখা যাচ্ছে একটি সিটে বা একটি আসনে যেখানে বিএনপির খুবই যোগ্য, নিবেদিত, দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়িত একজন নেতা রয়েছে। কিন্তু সেই আসনে বিএনপি আরেকটি ছোট্ট দলে যে হয়তো বেশিদিন রাজনীতি করে নাই বা কোন রকম এই ২, ৪, ৫ জন, ১০ জন, ৫০ জন, ১০০ জন নিয়ে রাজনীতি করে অনেক দল আমি বলতে পারবো তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া কারো নাম কেউ সবাই জানে না। বা হয়তো এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিংবা টক শো গুলো হচ্ছে বলে তাদেরকে চেনা যাচ্ছে। তা না হলে কিন্তু মানুষ আরো তাদেরকে চিনত না। এই ব্যক্তিগুলোকে তখন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ওরা হয়তো এই জুলাই বিপ্লবে ভূমিকা রেখেছে। জুলাই বিপ্লবে তো সবাই ভূমিকা রেখেছে। ফলে কি হবে বিএনপির একজন লিডারের পক্ষে ধরেন বিএনপির যিনি নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং তারেক রহমানের পক্ষেও কিন্তু সিদ্ধান্তটা নেওয়া অনেক কষ্টের হবে। অনেক কষ্টের হবে মনের মধ্যে যে আমি আমার দলের একটা বড় লোককে বলি দিতে হচ্ছে। হ্যাঁ, হয়তো অল্টারনেটিভ জায়গা রয়েছে, আরো কোনো সুযোগ দেয়া হবে। কিন্তু সেই সুযোগটা তো সে অপেক্ষা করবে না। ওই নেতা তো ভাববে যে আমি যদি এখনকার আমি পরের ট্রেনে আমি যেতে পারবো কিনা?
সেটা তো পরের ব্যাপার। আমি তো এই বর্তমান অবস্থায় আমি আমার নির্বাচনে বৈতরণী পার হতে চাই জনগণের। কারণ সবার তো জনগণের সাথে কমিটমেন্ট রয়েছে। সবাই তো তার সাথে রয়েছে অনেক দলের নেতাকর্মীর সম্পর্ক। তার রয়েছে সেখানে তার নিজস্ব ব্যক্তিত্ব, তার ইমেজ, তার লজ্জা, তার দুঃখ, তার ক্ষোভ সবকিছু। সে যদি নমিনেশনটা না পায় তাহলে তার কষ্টটা সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। পক্ষান্তরে আরেকটি দলকেও ছাড় দিতে হচ্ছে। তো এইভাবে যদি আপনি ধরেন ২০টি, ৩০টি, ৪০টি, ৫০টি যদিও আসন ছাড় দিতে হয়। এমনকি স্বয়ং জামাত ইসলামের কথাও যদি বলি, আমরা তো এখন 2nd বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামকেই বুঝি বিএনপির পরে। জামায়াত ইসলাম নিজেরাও বিশ্বাস করে একদম মনে প্রাণে যে তারা যদি সিরিয়াসলি পরিশ্রম করে, কাজ করে ১০ থেকে ১৫টা আসন তাদের বের করা অনেক, অনেক কঠিন। অনেক কঠিন। যদি ১০ থেকে ১৫ দিয়েই দিলাম তাদেরকে ২০টা আসন যে তারা ২০টা আসনই পাবে, তাও তো ২৮০টা আসন থাকে। সেই ২৮০টা আসনে সেখানে বিএনপির এক ধরনের বড় ধরনের শঙ্কার জায়গা যে কোন আসনগুলা কোন অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছি ভিপি নূরকে ওটা দিচ্ছে, এবি পার্টির অমুককে ওটা দিবে, অমুককে অনেক আলোচনা সমালোচনা এগুলা কিন্তু সবগুলাই মানে এগুলা এক ধরনের গুজব। এগুলা কোনো কিছুই সিদ্ধান্ত নেয়া না কিন্তু। কোনো সিদ্ধান্তই হয় নাই। তার মানে এগুলা কিন্তু একটা ভাবনা, ধারণা, চিন্তা যে হতে পারে। হ্যাঁ, মাহমুদুর রহমান মান্নান সাহেবকে একটা আসন দিতে হবে যেহেতু বড় নেতা। ভাবনা, এটাও ভাবনার জায়গা। যে বগুড়ায় ছেড়ে দিলাম। কিন্তু এগুলা নিশ্চিত কিন্তু কোনো কথা না। তাহলে এটি হলো একটি সংখ্যা। দ্বিতীয় সংখ্যা হচ্ছে বিএনপির আভ্যন্তরীণ। এখন তাহলে ১ম এ তো অন্যান্য দলের সাথে তাদের বোঝাপড়ার ক্ষেত্রে অনেক বড় শঙ্কা। সেখানে হ্যাঁ, দলের হাইকমান্ড যাই বলবে তাই হবে। দলের হাইকমান্ড যদি মনে করে এটা কোনো শঙ্কা না। কিন্তু শঙ্কা না তিনি বলল শঙ্কা না। কিন্তু মাঠের নেতারা, মাঠের কর্মীরা যে ব্যক্তিটি কাজ করলো তার কাছে তো বড় শঙ্কা। সে তো একজন একটা ব্যক্তি না। সে তো একটা ওই এলাকার একটি প্রতিষ্ঠান। এখন আসি দলের মধ্যে। প্রত্যেকটি দলে ৩-৪ টি প্রার্থী হবে। বিএনপির যেটি প্রবলেম হয়েছিল এর আগেরবারে নির্বাচন না করলেও বিএনপি কিন্তু প্রত্যেকটি আসনে ৩-৪ জনকে মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। ৪-৫ জনকে চিঠি পেয়েছে। আপনার মনে আছে কিনা? ৩ জন ৪ জন করে হ্যাঁ, ওই আসনে ওই প্রার্থী উনিও ৩-৪ জন চিঠি পেয়েছে। তার মানে এই সবার মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছে। তাহলে এই সংখ্যাটা রোধ করতে হলে বিএনপিকে কিছু কৌশল নিতে হচ্ছে বা নিবে। ধরেন কৌশলের মধ্যে একটি কি? সেটি হচ্ছে যে বিএনপিতে নির্ধারণ করা হচ্ছে যেই ব্যক্তিটি রাজনৈতিকভাবে কোন দলের পদবি মেইনটেইন করবে। ধরেন একজন ব্যক্তি জেলার প্রেসিডেন্ট। এটা কিন্তু খুবই মানে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের জেলার প্রেসিডেন্ট কিন্তু অনেক বড় ব্যাপার। শুধু জেলা না, একটা উপজেলার প্রেসিডেন্ট আপনি দেখবেন, উপজেলার প্রেসিডেন্ট চাইলে ১০,০০০ ২০,০০০ লোকের সমাগম করতে পারে, যেটি অন্যান্য ছোট রাজনৈতিক দলের কথা বলছি না, তাদের একটি ছোট রাজনৈতিক দলের পুরোটার অংশই একটি উপজেলা বিএনপির অংশ। আমি তাদেরকে ছোট করছি না, বাট এটা হচ্ছে মানে বাস্তব প্রেক্ষাপট আরকি, বাস্তবতা। সেখানে তাহলে বিএনপির স্ট্র্যাটেজিটা নিতে হবে বা নিতে হচ্ছে আ যে যারা পদবি পাবে বা পদবি মেইনটেইন করবে তারা নির্বাচন করতে পারবে না। তাহলে সেখানে মানে একটা শ্রেণীকে তাহলে বুঝ দেওয়া গেল যে হ্যাঁ, পদবির মাধ্যমে নিয়ে তুমি তোমার রাজনৈতিক অবস্থান তৈরি করো আর একজনকে এমপি করলাম। এছাড়াও বিএনপির আরো সুযোগ রয়েছে কাউকে উপজেলার চেয়ারম্যান দেওয়া, পৌরসভার মেয়র দেওয়া, জেলা পরিষদের চেয়ারম্যান করা, বিভিন্ন জায়গায় সেট করা। বিএনপির সুযোগ আছে, বিএনপি হয়তো মেইনটেইন করতে পারবে। এখন আপনার প্রশ্নটা কিন্তু ছিল অন্য। সেটা কি? সেটা হচ্ছে এই যে ভিপি নূরকে যেতে না দেওয়া বা তাকে বাধা দেয়া কিংবা জায়গায় যে এই যে যারা নেতৃত্ব দিতে চাচ্ছে, এমপি হতে চাচ্ছে যে শোডাউন করা। এই যে বিশাল মোটরসাইকেলের বহন নিয়ে যাচ্ছে হয়তো ২০০, ৪০০, ৫০০। এটা বিএনপি থেকে কয়েকবার কিন্তু বারণ করা হওয়া সত্ত্বেও কিন্তু এখনো করছে। তাহলে হয়তো নেতার যে ওই এলাকার যে নেতৃত্ব দিচ্ছে সে না চাইলেও হয়ে যাচ্ছে। কারণ ছেলেপেলেদের মধ্যে এতই একটা উৎসাহ, উদ্যমতা, সেটা মনে হচ্ছে যে তারা একটা বিশাল মোটর বাইক নিয়ে আবার অনেক সময় গ্রামগঞ্জে উপায়ও থাকে না। কারণ হয়তো একটা গ্রামে যাবে ৫,০০০ লোকের একটা মিছিল হবে বা একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাবে। এখানে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মোটর বাইক। এখন এখানে তো আর হাজার শত গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। এত গাড়িও তো নাই। আবার গাড়ি নিলেও বিপদ। এত গাড়ি নিয়ে আসছে কিভাবে আসছে? কত টাকা ভাড়া দিয়ে আসলো গাড়ির? এই বিভিন্ন প্রশ্ন। মোটরসাইকেল নিয়ে প্রশ্নটা কি? মোটরসাইকেল নিয়ে যখন মহড়া দেয় তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। মানুষের একটা ভয় কাজ করে। তখন মানুষের মধ্যে ভাবে যে ওরে আল্লাহ, এই দল যদি আবার ক্ষমতায় আসে বা এই দলের এই বাহিনী যদি আবার আসে তারা তো এরকমই হয়ে মোটরসাইকেল মহড়া দিয়েই
আমাদের তো খুবই একটা এই যে শঙ্কা ভয় এটি হচ্ছে বিএনপির জন্য আরেকটি ভয়। ভয় সেটা কি? মানুষের মনের মধ্যে যে ভয়টা তৈরি হবে সেই ভয়টা। এবং সেই ভয়ের পাশাপাশি ধরেন বিএনপির বিরুদ্ধে তো এমনি অনেক আলোচনা সমালোচনা হয়। ধরেন চাঁদাবাজি সবাই করে কিন্তু বদনামটা বিএনপির হয়। দখলবাজি কম বেশি অনেকেই করে সেটা বিএনপির হয়। এমনকি সরকারি কর্মচারী কর্মকর্তা পুলিশরাও খায় মনে হয় যেন বিএনপি খাচ্ছে। সব দোষ কিন্তু বিএনপির এমনিতেই হচ্ছে। তারপরে আবার বিএনপিকে আরো বেশি প্রলেপ লাগানো যাবে। কিছু সংখ্যক নেতৃবৃন্দ ধরেন আপনাকে খুবই সহজেই বলতে পারবে যে ভাই বিএনপি কিন্তু সব ক্ষমতায় আসলেই কিন্তু সব আবার চাঁদাবাজি দখল দেশটা একদম লুটপাট করে ফেলবে। এই যে বিষয়গুলো হবে সেই বিষয়গুলা কিন্তু বিএনপির জন্য ভালো কোনো মেসেজ না। যে মেসেজটা শুনেন মানুষকে ভয়ের শাসন ভয়ের শাসন ব্যবস্থা কায়েম করে তো কখনোই স্বস্তি পাওয়া যাবে না। এবং সেটা কিন্তু অনেক এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু বিএনপি ৩১ দফা নিয়ে প্রত্যেক ঘরে, ঘরে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু প্রচেষ্টা চালালে কি হবে? এই মানুষের মধ্যে সবার মধ্যে যে এমপি হওয়ার যে দৌড়ঝাঁপটা, সেই দৌড়ঝাঁপটা সকল প্রচেষ্টাকে বাদ দিয়ে দিচ্ছে। তারা ভাবছে যে না আমি আমার অবস্থানটা তৈরি করতে পারলে এই এলাকায় আমি এই এলাকা আমার এখন এই আসনে ১৮০ টা কেন্দ্র। ১৮০ টা কেন্দ্র কমিটি করে ফেলি। ১৮০ টা কেন্দ্রে ভোট কেন্দ্রে কোথায়, কোথায় অবস্থান সেখানে আমাদের নিয়ন্ত্রণ রাখি। কোন লোক তখন ভয়েই তো ভোট দিতে যাবে না। যদি এমনটি হয় দেখা যাচ্ছে পুরো সবাই একমত আছে কিন্তু ভয়ে ভোট দিতে ভোটের সংখ্যা খুব কম হয়ে যাচ্ছে। তাহলে সেটাও তো আপনার নির্বাচন যতই মানুষ যদি না যেতে চায়। অতএব তাহলে এখন কি করতে হবে? এখন নির্বাচনের প্রক্রিয়ায় সাদামাটা রাজনীতি করা মানুষদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করে। যেজন্যই আমরা যে কাজটি করছিলাম যে স্কুল অফ লিডারশিপ এর মাধ্যমে একটা সমাজ কর্মভিত্তিক একটি রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য। যেখানে সামাজিক নেতৃত্ব দেওয়া মানুষগুলোই সেই সমাজের নেতৃত্ব দিবে। সামাজিক নেতৃত্ব দেওয়া মানুষগুলো সেই সমাজেরই এমপি হবে। যে সমাজে সে দীর্ঘদিন নেতৃত্ব দেয়, যে সমাজের মানুষের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে, শিক্ষা নিয়ে কাজ করে, স্বাস্থ্য নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে এবং এই কাজ করা মানুষগুলো কিন্তু এই হুন্ডা মহড়া দেওয়া মানুষ হবে না। কারণ এই কাজ করা মানুষগুলো তারা কিন্তু মাঠে ঘাটে ঘরে, ঘরে গিয়ে কাজ করার মানুষ হবে এবং এই কাজ করার মানুষ হতে পারলেই তার নেতৃত্বটা ভালো হবে এবং বিএনপি আগামী দিনের রাজনীতি টেকসই হবে। এখন বিএনপির কাছে প্রশ্ন একটি যে ক্ষমতার সাস্টেইনেবিলিটি টেকসই একটি ক্ষমতা। যে ক্ষমতাটা টেকসই হবে এবং যে ক্ষমতার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা যাবে। এবং দেশের উন্নয়ন নিশ্চিত করার জন্য এ এম এই উ উ যে ৩১ দফার মধ্যে যেমন ২য় দফা বলা হচ্ছে একটা রেইনবো স্টেট, হুম? একটা রিকনসিলিয়েশন এর মাধ্যমে এক সমাজের সবাইকে নিয়ে এমন একটি সমাজ গড়া, যেই সমাজে আর কোন বিভেদ থাকবে না। ২ টি ভাগ থাকবে না। এবং সমাজে এই ভাগ বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করতে পারলেই নির্বাচনের যে বৈতরণী, কারণ নির্বাচনটা একটি বড় ধরনের প্র্যাকটিসিং এরিয়া। যে প্র্যাকটিসিং এরিয়া সেখানেই কিন্তু নির্ধারণ হয়ে যাবে। এখন কিন্তু ধরেন মানে এমন একটা অবস্থা জানেন? এখন কিন্তু সব আসনে বিএনপি পাস। মানে বিএনপি ছাড়া তো মানে কারণটা কি জানেন? ম্যা যে বনে যে বনে বাঘ নাই সে বনে তো বিড়ালি বাঘ। এটা যদি আমি বিএনপির বিরুদ্ধে বলি। ধরেন এখন ওই বনে আর কোন শের নাই। এখন সে ১০০, ২০০, ৫০০, ১০০০ হুন্ডা নিয়ে মহড়া করে নিজেকে শের বানানোর কোন কারণ নাই। কারণ ওখানে তো আর কেউ নাই। তাহলে তার কেন এটা করতে হবে? তার কেন ৫০০ মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে হবে? সেখানে যেহেতু তার কোন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লেসপেন্সাররা সব পালিয়ে গেছে কিংবা এই ফ্যাসিস্টদের মুখ দেখানোর জায়গা নাই সমাজে, সেখানে তার তো কিচ্ছু করার দরকার নাই। পাশাপাশি বিএনপির যে সকল ব্যক্তিগুলো চিহ্নিত সন্ত্রাসী বা চিহ্নিত শয়তান, বদমাইশ যারা দখল করে, লুট করে, তাদেরকে তাদের নাম প্রকাশ করে ফেলতে হবে। বিএনপি নিজেরাই করবে যে হ্যাঁ, আমার দলে এই ব্যক্তিগুলা খারাপ, তাদের সাথে কেউ যোগাযোগ রাখবেন না। এই ব্যক্তিগুলোর সাথে কোন লেনদেন করবে না, তাদের কোথাও বসতে দিবেন না, জায়গা দিবেন না। কারণ সে চাঁদাবাজি করে, চুরি করে, সে অপরাধ করে। যখন এটা করবে তখন কি হবে? বিএনপির প্রতি আস্থা বেড়ে যাবে যে হ্যাঁ, এবং সেটি করছিল কিন্তু এটা অনেকেই বাধা দিচ্ছে যে না করা যাবে না কিংবা এটা অনেকেই বলছে যে আপনি কত করবেন। কিন্তু এখন বিএনপি আল্টিমেটলি বাংলাদেশের এখন গার্ডিয়ানশিপ এর জায়গা এবং বিএনপির হাতেই বাংলাদেশ মানে আস্থার জায়গায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরার সেই বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেই স্পষ্ট করে বলা যায় যে আসলে বিএনপির প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসও আস্থাশীল হতে চায় এবং সে আস্থাশীল জায়গায় একজন নেতৃত্বের জায়গায় জনাব তারেক রহমানকে দেখতে চায়।
এবং তারেক রহমানকে দিয়েই কিন্তু আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি সুন্দর একটি ছক তৈরি করা যাবে। যে ছকটি হবে আমরা যদি ভাবছি যে শঙ্কা করছি যে এমপি প্রার্থিতা নিয়ে